তাহলে আমরা আজকে শুরু করছি ইউনিট 3 এর চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎচুম্বকত্ব। তো আজকে একটা স্পেসিফিক পার্ট আমি এখানে কভার করব, তোমরা সেগুলো ভালো করে দেখবে এবং নোট ডাউন করবে। আমরা দ্রুত চ্যাপ্টারে প্রবেশ করি এবং তাড়াতাড়ি করে কমপ্লিট করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র কী জিনিস, চৌম্বক ক্ষেত্র সম্পর্কে জানতে হবে। তোমরা অলরেডি জানো নিশ্চয়ই যে একটা চুম্বক আমরা জেনারেলি বার ম্যাগনেট এসব আমরা কিনতে পারি দোকান থেকে। তো বার ম্যাগনেটের কাছাকাছি যদি কোনো লৌহ চূর্ণ বা কোনো সেফটি পিন এরকম যদি কিছু জিনিস আনি তাহলে সেটা অ্যাট্রাক্ট হয়, আমরা এটা জানি। এবং আমরা জানি দুটো বার ম্যাগনেট মানে দণ্ডচুম্বক, সেগুলোকে যদি পাশাপাশি রাখি তাহলে হয় তারা অ্যাট্রাক্ট করবে, নয় তারা রিপেল করবে, এরকম আমরা জানি। তাহলে এখানে প্রথম যে কাজটা আমাদের সেটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র কী জিনিস। দেখো, থিওরিটিক্যাল পার্টের মধ্যে এগুলো আমাদের করতে হবে। কোনো অঞ্চলে একটি চৌম্বক মেরু স্থাপন করলে যদি ওর উপর চৌম্বক বল ক্রিয়া করে তাহলে বলা যায় কি, যে ওই অঞ্চলে একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। চৌম্বক মেরু স্থাপন করলে চৌম্বক মেরু বলতে কোনো একটা চৌম্বকের মানে চুম্বকের কোনো একটা নর্থ পোল বা সাউথ পোল, আমরা চুম্বক মেরু বলতে এগুলোই জানি, রাইট? চুম্বক মেরু বলতে আমরা জানি হয় সেখানে থাকবে নর্থ পোল অর সেখানে থাকবে সাউথ পোল। কিছুক্ষণ বাদে আমরা দেখবো যে নর্থ পোল আর সাউথ পোল সবসময় পাশাপাশি থাকে। এরকম না যে আমি একটা একক নর্থ পোল আর একক একটা সাউথ পোল তৈরি করতে পারবো না, তারা সবসময় পাশাপাশি থাকবে। তো যাই হোক, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা অনেক সময় একক নর্থ পোল, একক একটা উত্তর মেরু এরকম ধরনের আলোচনা আমরা করব, কিন্তু বাস্তবে একক উত্তর মেরু বলে কিছু হয় না, উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরু থাকবেই। তো যাই হোক, এই চুম্বক মেরু যদি স্থাপন করি তাহলে ওর উপরে একটা চুম্বক বল ক্রিয়া যদি করে তাহলে বলা যায় যে চুম্বক ক্ষেত্র রয়েছে। বুঝতেই পারছো, খুব সহজ কথা। দেখো, যেমন চুম্বক কোনো শলাকা, চুম্বক শলাকা এরকম টাইপের দেখতে হয়। চুম্বক শলাকা হচ্ছে সে কম্পাসের মতন, মানে কম্পাসের ভিতরে যেটা থাকে চুম্বক শলাকা, যে একটা ফিক্সড অ্যাক্সিসের চারিদিকে রোটেট করতে পারে। ঠিক আছে? তাহলে চুম্বক শলাকার যদি কিনা এইটা নর্থ পোল হয়, যদি কিনা এটা নর্থ পোল হয়, এটা সাউথ পোল হয়, এবং যদি এটাকে আমরা ভূপৃষ্ঠে যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় যদি আমরা স্থাপন করি, তাহলে আমরা কি দেখতে পাই? তাহলে আমরা দেখতে পাই যে এটা ভৌগোলিক নর্থ পোল এবং ভৌগোলিক সাউথ পোল এর দিকে এটা অ্যালাইন্ড হয়ে গেছে। আমরা এটা দেখতে পাই, কারণ এটাই কম্পাসের ধর্ম। এক্স্যাক্টলি ভৌগোলিক নর্থ পোলের দিকে হয় না, সাম অ্যাঙ্গেল সেটা মানে ইনক্লাইন্ড অবস্থায় থাকে। এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে আপাতত আমরা এটাই দেখব যে এটা অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। এই যে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে মানে কি? মানে হচ্ছে নিশ্চয়ই আমাদের পৃথিবীতে একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, চৌম্বক ক্ষেত্র রয়েছে বলেই চুম্বক মেরু সেখানে স্থাপন করছি, চুম্বক মেরু স্থাপন করতে সেটা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি আমরা। বোঝা গেল? তাহলে এই হলো ব্যাপার। এবার এছাড়া যদি আমাকে বলতে হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা চুম্বক যদি একটি অঞ্চলে রাখা হয় তাহলে তার চারিদিকে কি হয়? একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক যেমন আমরা তড়িৎ ক্ষেত্র সৃষ্টির কারণে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে পড়েছি, ঠিক স্থির তড়িতে এরকম পড়েছি যে একটা পজিটিভ আধান থাকলে তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, একটা নেগেটিভ আধান থাকলে তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। তাহলে চুম্বকের ক্ষেত্র তাই, নর্থ পোল সাউথ পোলের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এই চৌম্বক ক্ষেত্রের বিস্তৃতি কোথায় হয়? তড়িৎ ক্ষেত্রে আমরা পড়েছি কি, তোমরা পড়েছো যে একক ধনাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে যায় না, একক পজিটিভ আধান থেকে তৈরি হয়ে একদম অসীম পর্যন্ত বিস্তৃত হতে থাকে। ঠিক সেরকমই চৌম্বক ক্ষেত্র কিন্তু এর বিস্তৃতি কিন্তু অসীম পর্যন্তই বিস্তৃত থাকে, অসীম পর্যন্ত থাকে, আমরা এটা জানবো। কিন্তু অসীম পর্যন্ত থাকলেও আমরা ঠিক অসীম পর্যন্ত কি পাই না, কিছু দূর যাওয়ার পরে কি হয়, এরা কোনো প্রভাব থাকে না। তাহলে থিওরিটিক্যালি এর বিস্তৃতি অসীম পর্যন্ত আছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিছু দূর যাওয়ার পরে কোনো প্রভাব আর পাচ্ছি না, এটা আমরা লক্ষ্য করব। এখন দেখা যাক যে এই চুম্বক আমরা কত রকমভাবে পেতে পারি। চুম্বক আমরা 3 রকমভাবে পেতে পারি। ঠিক আছে? 3 রকমভাবে পেতে পারি, যার 2 রকমটা হচ্ছে কমন, দুটো হচ্ছে একটা কমন প্রসেস বা কমন থিং দিয়েই তৈরি হয়, আর একটা হচ্ছে ডিফারেন্ট প্রসেস। তার দুটো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কি? এক হচ্ছে কি প্রাকৃতিক চুম্বক। প্রাকৃতিক চুম্বক মানে কি? যেটা কোনো খনিজ পদার্থ হবে, যার মধ্যে কি থাকবে? আকর্ষণ ধর্ম থাকবে এবং দিক নির্দেশক ধর্ম থাকবে। এই দুটো ধর্মই হচ্ছে চুম্বকের মেন ধর্ম। একটা হচ্ছে আকর্ষণ ধর্ম আর একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম। এই দুটো ধর্ম কিন্তু চুম্বকের মধ্যে থাকবেই থাকবে। বোঝা গেল? আকর্ষণ ধর্ম এবং দিক নির্দেশক ধর্ম, এই দুটো ধর্ম থাকবে।
তার মানে কি, এগুলি কি করে না লৌহ চূর্ণকে এগুলো আকর্ষণ করতে পারে এবং একে সুতোয় বাধাহীনভাবে ঝুলিয়ে দিলে এর ভৌগোলিক উত্তর দক্ষিণ মুখ করে এরা স্থির হয়। ঠিক আছে, তার মানে কি, যে পাথরটা, যেমন ধরো এখানে ম্যাগনেটাইট পাথর হচ্ছে একটা প্রাকৃতিকভাবে প্রাপ্ত চুম্বক। এদেরকে যদি আমি ওই ঠিক যেমন কি বললাম, চুম্বক সরাকার ক্ষেত্র বললাম, ঠিক সেরকম এদেরকে যদি ঝুলিয়ে দিই তাহলে এরা নর্থ সাউথ ডিরেকশনে কিন্তু এরা অ্যালাইন্ড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক। কিন্তু এই প্রাকৃতিক চুম্বকের প্রবলেমটা কি ছিল? হোয়াট ইজ দ্য প্রবলেম বিহাইন্ড ইট? প্রবলেমটা এটাই ছিল যে প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো শেপ ছিল না, কোনো শেপ ছিল না নির্দিষ্ট। শেপ না থাকার জন্য আমরা সেটাকে ব্যবহারিক কাজে ঠিক মতন ব্যবহার করতে পারছিলাম না। এই ব্যবহারিক কাজে ব্যবহার করতে পারছিলাম না বলেই আমরা কৃত্রিম উপায়ে চুম্বক তৈরি করেছি। এটা হচ্ছে দুই ধরনের, দুই হলো কৃত্রিম চুম্বক। এই কৃত্রিম চুম্বকের কি ব্যাপার না, এগুলো আমরা আমাদের সুবিধা মতন আকার দিতে পারি, আমরা ব্যবহার করতে পারি। এর উদাহরণ কি? এর উদাহরণ অনেকগুলোই হতে পারে, কিন্তু যার মধ্যে আমাদের যেটা লাগবে এবং যেটা পরবর্তী চ্যাপ্টারেও লাগবে সেটা হচ্ছে বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক। এটা আমাদেরকে স্পেশালি পড়তে হবে। বার ম্যাগনেট কীরকম দেখতে তোমরা দেখতে পাচ্ছ, দোকানেও আমরা এটা কিনতে পারি। এদিকে হচ্ছে নর্থ পোল থাকছে, এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল থাকছে, আমরা দেখতে পাচ্ছি। এবং যে চুম্বক বলরেখাগুলো ক্রিয়া করে সেটা ঠিক এরকমভাবে ক্রিয়া করে। কি না, নর্থ পোল থেকে এরা সৃষ্টি হয়ে কোন দিকে যাচ্ছে, সোজা আসছে, এসে এরা সাউথ পোলে এসে মিশছে। এবং মজার ব্যাপার হচ্ছে চুম্বকের ভিতরে এরা সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে গিয়ে আবার জুড়ে যাচ্ছে। ফলে এরা ক্লোজড লুপ গঠন করছে, ক্লোজড লুপ। এই সম্পর্কে আমরা একটু বাদে দেখব যখন আমরা চুম্বক বলরেখা পড়ব। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখব যে আরেক রকমভাবে, যেরকমভাবে আমরা চুম্বক তৈরি করতে পারি, এবং এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারের জন্য। তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বক। তড়িৎ প্রবাহের ফলে আমরা চুম্বক তৈরি করতে পারি। কিভাবে পারি না, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট, যে যদি কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে, যদি কোনো একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ ঘটে, মানে আধানের ফ্লো ঘটে, মোদ্দা কথা হচ্ছে আধানের ফ্লো হয়, তাহলে সেই তারটার চারিদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই তারটার চারিদিকে কি তৈরি হয় না, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক এই যে এখানে ছবিটা আছে ঠিক সেরকম। এখানে এই তারটার মধ্য দিয়ে, এখানে এই তারটার মধ্য দিয়ে কি হয়েছে, এক মিনিট, এখানে এই যে তারটা আছে, এই তারটার মধ্য দিয়ে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি কারেন্টকে পাঠাই, যদি আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে কারেন্টকে পাঠাই, তাহলে আপ যদি আমি উপর থেকে দেখি, আমি যদি এখান থেকে দেখি, তাহলে আমরা দেখব যে ক্লকওয়াইজ ডিরেকশনে, দেখো এখানে মুভমেন্টটা কি আছে, এখানে মুভমেন্ট আছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ডিরেকশনে চৌম্বক ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, ক্লকওয়াইজ ডিরেকশনে চৌম্বক ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এরকমভাবেই তৈরি হয় চৌম্বক ক্ষেত্র। এবং কখন কোন দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তার নির্দিষ্ট কিছু রুলস আছে আমাদের। রাইট হ্যান্ড রুল আছে, এখানে অনেকগুলো রাইট হ্যান্ড রুল আমাদের পড়তে হবে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সবই আছে। কিন্তু আপাতত আমরা বুঝে যাব, যদি তারের মধ্যে দিয়ে ডাউনওয়ার্ড ডিরেকশনে কারেন্ট যায় তাহলে চৌম্বক ক্ষেত্রটা উপর থেকে দেখলে ক্লকওয়াইজের মতন দেখতে হবে। এবং এটা হচ্ছে 3D ফিগার, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর তারটা আছে। আর এইখানে কিন্তু যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এক্স ওয়াই তলে, এটা এক্স ওয়াই তল। ঠিক আছে, এবং একইভাবে যদি যদি আপওয়ার্ড ডিরেকশনে কারেন্টটা যেত, যদি এখানে আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট যেত তাহলে কোন দিকে হতো, যদি আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট যেত তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র আমরা পেতাম। উপর থেকে দেখলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মনে হতো। ঠিক আছে, এটা অনেকটা সেই রাইট হ্যান্ড যে গ্রিপ রুল আমরা করব একটু বাদে, সেখান থেকে আমরা দেখতে পাবো। বা স্ক্রু স্ক্রু রুল, বা ওই যে বোতলের চিপি দিয়ে আমরা যেরকমভাবে বলি যে বোতলের চিপিকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে দেখবে যে চিপিটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ঠিক সেরকম এখান দিয়ে আমরা ওটার তুলনা থেকে আমরা সহজেই এটাকে করতে পারি। তো তারপরে এই তো গেল চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, চৌম্বক ক্ষেত্রে কোন দিকে হয় কি হয়। চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করি, আমাদের চৌম্বক ক্ষেত্র পরিমাপের ভেক্টর হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টর, যেটাকে আমরা, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট ডাউন করার জন্য,
যে এর নাম কিন্তু তিনটে নামই এর জন্য রয়েছে। চৌম্বক ক্ষেত্র বলা হয়, চৌম্বক প্রবাহ ঘনত্ব বলা হয়, চৌম্বক আবেশ বলা হয়। তিনটে চ্যাপ্টারে আমরা তিনটে নাম সম্পর্কে বিস্তারিত জানবো, কেন এর এই বি এরই তিনটে নাম কেন হচ্ছে সেটা আমরা পরে বিস্তারিত জানবো। আপাতত এই চ্যাপ্টারের জন্য আমরা একে চৌম্বক ক্ষেত্র হিসেবেই চিনব, চৌম্বক ক্ষেত্র হিসেবে চিনব। আচ্ছা, এরপর হচ্ছে চৌম্বক বলরেখা। একটা ইম্পর্টেন্ট জিনিস চৌম্বক বলরেখা, কিন্তু তোমাদের জন্য চৌম্বক বলরেখাটা কোনো নতুন জিনিস নয়, কারণ এটা পুরোপুরিভাবেই তড়িৎ বলরেখা যেটা আমরা পড়ে এসেছি পুরোপুরিভাবেই তার সঙ্গে মিল, কিন্তু কিছু কিছু একটা দুটো ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। তো দেখো, এখানে আমি পরিষ্কার করে একটা সেই বার ম্যাগনেটের ক্ষেত্রে আমরা একটা চৌম্বক বলরেখার ডিরেকশন দেখিয়েছি। কি ব্যাপার, দেখো তড়িৎ বলরেখার ক্ষেত্রে কি ছিল না, ধরো এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ বলরেখাগুলো ক্রিয়া করতে আমরা জানি। এবং আমরা বলতাম কি, যে যদি কোনো একটা একক ধনাত্মক আধানকে যদি আমি রাখি, তাহলে তার যেদিকে গতিশীলতা হবে বা সে যেদিকে যাবে সেদিকেই তড়িৎ বলরেখাগুলো ক্রিয়া করতো, এরকম ভাবে আমরা দেখেছিলাম, তাই না, মনে পড়ছে? তাহলে চৌম্বক বলরেখা কিন্তু সেই একই মেথডে কাজ করছে। শুধু মনে রাখবে, তড়িৎ বলরেখার যেটা পজিটিভ সেটাই হচ্ছে চৌম্বক বলরেখার নর্থ পোল হিসেবে আমরা ট্রিট করি। তড়িৎ ক্ষেত্রের যেটা নেগেটিভ সেটা চৌম্বক ক্ষেত্রের সাউথ পোল হিসেবে আমরা ট্রিট করি। তার মানে এখানে যদি আমি তুলনাটা নিই, তাহলে এখানে একটা একক ধনাত্মক আধানকে রাখলে সে যেদিকে যাচ্ছে সেদিকে তড়িৎ বলরেখা ক্রিয়া করছে। তো একইভাবে এখানে একটা যদি একক নর্থ পোলকে রাখি, যদিও আবারও বলছি একক নর্থ পোল বলে কিছু হয় না, তাও এখানে বোঝার সুবিধার জন্য আমাদের বলা হচ্ছে, যদি একটা একক নর্থ পোলকে রাখি তাহলে সে যেদিকে যাবে সেদিকে চুম্বক বলরেখা ক্রিয়া করবে। তাহলে একক নর্থ পোলকে যদি রাখি তাহলে বুঝতেই পারছো যে নর্থ পোলকে কি করবে, রিপেল করবে। ঠিক যেমন তড়িৎ ক্ষেত্রে কি হয়েছিল, প্লাস প্লাস মানে সেম সেম, তাহলে সেম হলেই সেখানে হতো রিপেল, মাইনাস মাইনাস হলেই হতো রিপেল, একমাত্র প্লাস মাইনাস হলে তখনই আমরা অ্যাট্রাক্ট দেখতে পেয়েছিলাম। ঠিক সেরকম এখানেও সেম জিনিস হবে, নর্থ পোল নর্থ নর্থ রিপেল, সাউথ সাউথ রিপেল, নর্থ সাউথ অ্যাট্রাক্ট। তাই জন্য এখানে দেখো নর্থ পোলকে রিপেল করছে, রিপেল করে সাউথ পোল আমার নর্থ পোলকে অ্যাট্রাক্ট করছে, সো ন্যাচারালি সেই নর্থ পোল গিয়ে মিশছে সাউথ পোলে। কিন্তু আচ্ছা, এটাকে তো আউটসাইডে, মানে বার ম্যাগনেটটা কোনটা, বার ম্যাগনেটটা তো এইটা, এটা হচ্ছে বার ম্যাগনেটটা। এই বার ম্যাগনেটটার আউটসাইড মানে বাইরের দিকে, সেটা এই দিক হতে পারে, এই দিক হতে পারে, এই দিক হতে পারে, বাইরের দিকে সবসময় চৌম্বক বলরেখাগুলো নর্থ পোল থেকে তৈরি হয়ে কোন পোলে গিয়ে মিশছে না সাউথ পোলে গিয়ে মিশছে। কিন্তু ম্যাগনেটের ক্ষেত্রে আর তড়িতের ক্ষেত্রে যেটা বেসিক ডিফারেন্স সেটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরাও নোট ডাউন করবে। ম্যাগনেট আর তড়িতের ক্ষেত্রে বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে ম্যাগনেটিক মোনোপোল, ম্যাগনেটিক মোনোপোল ডাজ নট এক্সিস্ট। ম্যাগনেটিক মোনোপোল বলে কিছু হয় না, ইলেকট্রিক মোনোপোলে আমরা পেয়েছিলাম। মানে কারেন্টের ক্ষেত্রে বা তড়িতের ক্ষেত্রে আমরা একক ধনাত্মক আধান, একক ঋণাত্মক আধান এরকম তৈরি করতে পারি, কিন্তু ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ পোল আর সাউথ পোলকে আমরা কোনো সময় আলাদা করতে পারি না, তারা একসঙ্গে থাকে। ফলত সাউথ ম্যাগনেটের ভিতরে যদি দেখতে হয় তাহলে দেখা যাবে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে কিন্তু আবার সেই বলরেখাগুলো মিশছে বা যাচ্ছে, দেখো পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে। তাই জন্য আমরা এখান থেকে বলবো কি, যে ম্যাগনেটিক যে লাইন্স অফ ফোর্সগুলো আছে, ম্যাগনেটিক যে লাইন্স অফ ফোর্সগুলো আছে, বা এটাকে আমরা ফিল্ড লাইন্সও বলি, তারা ক্লোজড লুপ ফর্ম করে, ক্লোজড লুপ, তারা কিন্তু ওপেন লুপ করে না। তড়িতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তড়িৎ বলরেখাগুলো ওপেন লুপ ফর্ম করে, ওপেন লুপ বা কোনো লুপই হয় না,
কিন্তু ম্যাগনেটের ক্ষেত্রে সেটা সত্য নয়, ম্যাগনেটের ক্ষেত্রে ক্লোজড লুপ হয় সবসময়। তো দেখো ম্যাগনেট দুরকমভাবে তৈরি করা যায় আমি বলেছি, একটা হচ্ছে এই প্রাকৃতিক উপায়ে পাওয়া যে সমস্ত পদার্থ সেগুলোকে দিয়েই তৈরি করা হচ্ছে এই বার ম্যাগনেট। আবার একটা কি শিখেছি আমরা, সেটা হচ্ছে তড়িতের জন্য আমরা ম্যাগনেট পাই। তাহলে তড়িৎ প্রবাহ যদি হয়, খেয়াল করে দেখো, সেই জন্য আমি এখানে এই ছবিটাও দিয়ে রেখেছি। তড়িৎ প্রবাহ হলে, একটু আগে বলছিলাম যে তড়িৎ প্রবাহ হলে কিন্তু আমরা সেখানেও দেখো একটা ক্লোজড লুপই পাচ্ছি, তাই না? এই দেখো ক্লোজড লুপ তৈরি হচ্ছে, এগুলো সব, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের এগুলো হচ্ছে সব ক্লোজড লুপ। এটা আমরা তড়িতের ক্ষেত্রেও পাচ্ছি। তো এখানে সেই ডিরেকশন দেখানো আছে, তোমরা এখানে দেখে নিতে পারো, এই যে এক্স ওয়াই তলে যেটা একটু আগে বলছিলাম, এবং এটা হচ্ছে জেড এর দিকে আমাদের কারেন্টটা যাচ্ছে। এবার কিভাবে এর ডিরেকশন আমি কিভাবে বুঝবো, ডিরেকশন কিভাবে বুঝবো যে কোন দিকে হবে? সেই ডিরেকশন বোঝার জন্য যেটা আমি একটু আগেই বললাম, যে ওই বোতলের ছিপি কিংবা কর্ক স্ক্রু, স্ক্রু দিয়ে স্ক্রু ঘোরালে আমরা পাই, ঠিক সেরকমই রাইট হ্যান্ড গ্রিপ রুল এখানে লাগছে। রাইট হ্যান্ড গ্রিপ রুল এর মানে কি, যদি আমি একটা তারকে গ্রিপে ধরি, দেখো গ্রিপে ধরা আছে, মানে তারটাকে যদি আমি মুঠো করে ধরি, তাহলে এবং আমার বুড়ো আঙুল বা আমার থাম্ব যদি কারেন্টের ডিরেকশনকে নির্দেশ করে, তাহলে আমার আঙুলগুলো যেভাবে মুড়ছে, আঙুলগুলো আমার যেভাবে মুড়ছে, দেখো এখানে এরকমভাবে মুড়ছে, ঠিক সেরকম ভাবেই সেম ভাবেই এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? একদম ক্লিয়ার। তাহলে এখানেও দেখো সেটাই করা আছে, এখানেও সেটাই করা আছে, যেভাবে মুড়ছে সেভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড থাকছে এক্স ওয়াই, এক্স ওয়াইতে, আর কারেন্ট যাচ্ছে জেড এ, এরকম। তো যথারীতি যদি এটাকে যদি আমি উল্টো ভাবতাম, যদি এটাকে আমি এই তারটাকে যদি আমি উল্টো ভাবতাম, আচ্ছা এখানে না, আমি এদিকে করি, এই তারটাকে যদি আমি উল্টো ভাবতাম, মানে কি, এই তারটার মধ্যে দিয়ে যখন কারেন্টটা উল্টো দিকে যেত, উল্টো দিকে যদি কারেন্ট যায়, তাহলে তুমি যদি গ্রিপ করো, ডান হাত দিয়ে কিন্তু গ্রিপ করতে হবে, ডান হাত দিয়ে গ্রিপ করতে হবে। তাহলে যদি তুমি গ্রিপ করো, তাহলে তোমাকে দেখবে গ্রিপ করতে গেলে, যদি বুড়ো আঙুলকে আমার কারেন্টের দিকে থাকতে হয়, তাহলে গ্রিপ করতে গেলে আঙুলগুলো দেখবে এরকম ভাবে মুড়বে, এরকম ভাবে মুড়বে। তাহলে তখন আমি ক্লক ওয়াইজ, বা যেটা একটু আগে বলছিলাম উপর থেকে দেখলে তখন আমার ক্লক ওয়াইজ মনে হবে ম্যাগনেটিক ফিল্ডগুলো। কিন্তু মজার ব্যাপার কি, যে এখানেও কিন্তু ক্লোজড লুপই ফর্ম হচ্ছে, তো এই কথাটা ইম্পর্টেন্ট ম্যাগনেটিক ক্ষেত্রে, ক্লোজড লুপ। ক্লিয়ার? এছাড়া তড়িৎ বলরেখা আর চৌম্বক বলরেখার খুব মেজর ডিফারেন্স নেই, একই রকম। আম, আমরা বলরেখার যদি স্পর্শক টানি, বলরেখার দিকে যদি স্পর্শক টানি আমরা, তাহলে সেটা হবে চৌম্বক বলের ডিরেকশন, বা এখানে যে গতিশীল আধানটা থাকবে, সরি, বা এখানে যে নর্থ পোলটা যাবে, সেই নর্থ পোলটার ডিরেকশন এইদিকে হবে, সবসময় স্পর্শক বরাবর হবে। এছাড়া কি, না দুটো চৌম্বক বলরেখা কখনোই পরস্পরকে স্পর্শ করতে পারবে না, এগুলো সব আমরা তড়িতে শিখে এসেছি। চৌম্বক বলরেখার ক্ষেত্রেও সেই একই জিনিস প্রযোজ্য। বোঝা গেল? আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে যে ঠিক তড়িৎ ক্ষেত্র আমরা এরকম পড়েছিলাম যে চৌম্বক বলরেখার যেখানে কনসেন্ট্রেশন বেশি, যেখানে কনসেন্ট্রেশন বেশি সেখানে স্ট্রং চৌম্বক বল ক্রিয়া করে, যেখানে কনসেন্ট্রেশন কম, যেমন এইসব জায়গায় কনসেন্ট্রেশন কম, সেখানে উইক বল ক্রিয়া করে, চৌম্বক বল। কিভাবে আমরা বুঝছি না, এটা চৌম্বক ফ্লাক্সে আমরা পড়বো। তো যাই হোক, আমি যদি একটা একক ক্ষেত্রফল এখানটায় গঠন করি, আর যদি একটা একক ক্ষেত্রফল এখানটায় গঠন করি, সেম অ্যামাউন্টের ক্ষেত্রফল, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে আমার কিন্তু বেশি চৌম্বক বলরেখা পাস করছে, এখানে কম চৌম্বক বলরেখা পাস করছে। ফলত এখানে আমার একটা স্ট্রং ফোর্স তৈরি হচ্ছে, বা স্ট্রং চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রটা এখানে স্ট্রং, এখানে চৌম্বক ক্ষেত্রটা অনেকটাই উইক। এটা আমাদেরকে জেনে রাখতে হবে, ছবি দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, তখন আমাদেরকে এই কনসেপ্টটা লাগাতে হবে। আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু বুঝে গেছি। এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান কিভাবে বের করবো। কিন্তু তার আগে একটা ছোট জিনিস আছে, সেটা আমরা বলে দেই, যে বিকর্ষণই হলো চুম্বকত্বের চূড়ান্ত প্রমাণ। এটা ঠিক আমাদের তড়িৎ ক্ষেত্র ছিল। ব্যাপারটা কি, হ্যাঁ, তো তোমার কাছে একটা বার ম্যাগনেট আছে, এবং সেই বার ম্যাগনেটের কাছাকাছি তুমি একটা কোনো পদার্থকে নিয়ে আসছো, তুমি জানো না যে এই পদার্থটা একটা চুম্বক নাকি একটি এমনি লোহা বা এমনি কোনো চৌম্বকীয় পদার্থ যারা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। তাহলে স্বাভাবিকভাবেই যদি এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, তাহলে আমি কি শিওরলি বলতে পারবো যে এটা চুম্বক কি এটা চুম্বক নয়? বলতে পারবো না।
এটা চৌম্বকীয় পদার্থ হতে পারে, তাহলেও এটা আকর্ষণ করবে। আবার এটা কোনো চুম্বক হলে তার এটা সাউথ পোলও হতে পারে, সাউথ পোলও কিন্তু একে আকর্ষণ করবে। কিন্তু যদি আমি এমন একটা পদার্থকে আনি যে নর্থ পোল দ্বারা বিকর্ষিত হচ্ছে, তাহলে আমি কনফার্ম হতে পারবো, কনফার্মলি আমরা এটা বলতে পারবো যে এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক এবং তার এখানে নর্থ পোলই আছে। কারণ নর্থ পোলকে বিকর্ষণ করে, এটা আমরা শিওর শর্ট ভাবে বলতে পারবো। সেই জন্য আমরা এখানে বলছি যে বিকর্ষণ হচ্ছে চুম্বকত্বের চূড়ান্ত প্রমাণ। একটা ছোট জিনিস এখানে আমাদের জেনে রাখতে হবে। এরপর হচ্ছে চুম্বকের উপরে তড়িৎ প্রবাহের ক্রিয়া। এই তড়িৎ প্রবাহের ক্রিয়ার উপরেই কিন্তু চুম্বকের চ্যাপ্টারটাই দাঁড়িয়ে আছে। কি ব্যাপারটা কি দেখো, আমরা একটু আগে দেখলাম যে চুম্বকের উপরে চুম্বক যদি আনি, তাহলে সে হয় আকর্ষিত হবে বা বিকর্ষিত হবে। তার মানে কি, চুম্বক ক্ষেত্রের মধ্যে অন্য কোনো চুম্বক থাকলে সে কোনো না কোনো দিকে আকর্ষিত হবে বা বিকর্ষিত হবে। তো একই কথা তো এখানেও প্রযোজ্য। কারণ আমরা এই চ্যাপ্টারের শুরু থেকেই বলছি যে কোনো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে তার চারিদিকে কি তৈরি হয়, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এই চৌম্বক ক্ষেত্রে যদি আমি কোনো একটা চুম্বক শলাকাকে আনি বা কোনো একটা বার ম্যাগনেটকেও আনি, তাহলে সে তো ন্যাচারালি এই চৌম্বক ক্ষেত্রের দ্বারা এফেক্টেড বা এফেক্টেড হবে, সে হবেই এফেক্টেড, তাই না? তাহলে সেই ক্রিয়াটা সর্বপ্রথম বিজ্ঞানী ওরস্টেড, তিনি সর্বপ্রথম এটাকে কিন্তু লক্ষ্য করেছিলেন। তো সেই জন্য এই পরীক্ষাটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেডের পরীক্ষা কি বলছে, যে যদি একটা তারের মধ্য দিয়ে এইরকমভাবে কারেন্ট ফ্লো হয় এবং সেই তারটার নিচে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড, সেই তারটার নিচে যদি একটা ফ্রি মুভিং চুম্বক শলাকাকে রাখতে পারি, তাহলে কি হবে, তার নর্থ পোলটা, তারটার যেদিকে কারেন্ট যাচ্ছে তার বাঁ দিকে নর্থ পোলটার মুভমেন্ট হবে। এটা বোঝার জন্য আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র করতে হয়। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বলছে, তোমরা বইতে দেখে নেবে, যে এখানে যদি আমি একটা মানুষ সাঁতার কাটে, খুবই বাজে মানুষের ছবি হবে, যাই হোক সেটাকে তোমরা ম্যানেজ করে নেবে। মানুষ যদি সাঁতার কাটে এবং তার হেড যদি, মানে সাঁতারটা এমনভাবে কাটবে যে সে তড়িৎ প্রবাহের দিকেই যাবে, সেরকমভাবে সাঁতার কাটবে এবং তার তার চোখ দিয়ে সে চৌম্বক শলাকাটাকে দেখতে পাবে, এরকম যদি হয়, তাহলে তার বাম হাত যেদিকে থাকবে, নর্থ পোলটার মুভমেন্ট সেদিকে হবে বা নর্থ পোলটার ডিফ্লেকশন সেদিকে হবে। যথারীতি ডান হাত যেদিকে থাকবে, সাউথ পোলের ডিফ্লেকশন সেদিকেই হবে। ক্লিয়ার? এবারে যদি কোনোভাবে কারেন্ট যদি এই দিকে যেত, তাহলে আমাকে সাঁতারটা এরকম ভাবে কাটতে হতো। তখন আমার বাম হাত কোন দিকে থাকতো, তখন এটা হতো আমার বাম হাত, এটা হতো আমার বাম হাত। তাহলে তখন এটা যদি বাম হাত হতো, তাহলে বাম হাতের দিকে তখন নর্থ পোলটা যেত। ক্লিয়ার? একইভাবে এই চুম্বক শলাকাটা যদি উপরে থাকতো, হুম, এই চুম্বক শলাকাটা যদি উপরে থাকতো, তাহলে কি হতো দেখো, তাহলে চুম্বক শলাকা যদি উপরে থাকতো, তাহলে আমাকে, চলো ধরো চুম্বক শলাকাটা এরকম জায়গায় আছে, এরকম জায়গায় আছে, এবং আমাকে নিচ দিয়ে তখন সাঁতার কাটতে হবে। নিচ দিয়ে সাঁতার কাটার সময় আমার যদি হেড যেদিকে থাকে সেদিকে যদি কারেন্ট যেতে হয় এবং আমার চোখ দিয়ে যদি আমি চুম্বক শলাকাটাকে দেখতে চাই, তাহলে আমাকে চিৎ সাঁতার কাটতে হবে। চিৎ সাঁতার কাটার সময় আমরা রাইট হ্যান্ড হবে এইটা, এবং লেফট হ্যান্ড তখন কোন দিকে থাকবে, এইটা হবে আমার লেফট হ্যান্ড। তার মানে নর্থ পোল তখন এই দিকে চলে আসবে। বুঝতে পারলে? এবং এটা তো এরমভাবে বোঝার জন্য, কিন্তু যদি আমরা খুব ভালোভাবে বুঝতে চাই, তাহলে এই ছবিটা দেখেই আমরা খুব ভালোভাবে সেটাকে বুঝতে পারবো। কারণ আমরা অলরেডি পড়ে এসেছি যে রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে আমরা এটা দেখে এসেছি, যে যদি কারেন্ট একদিকে যায়, আমি যদি তাকে গ্রিপ করি, আমার বুড়ো আঙুল যদি সেদিকে যায়, তাহলে আমাদের আঙুলের যে মোচড়, সেরকম ভাবে আমাদের এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে চৌম্বক ক্ষেত্র যদি সেরকম ভাবে তৈরি হয়, মানে চৌম্বক বলরেখাগুলো সেরকম ভাবে যদি থাকে, তাহলে ভাবো না, নর্থ পোল যদি এখানে থাকতো, দাঁড়াও, যদি নর্থ পোলে এখানে থাকতো, তাহলে নর্থ পোল কোন দিকে যেত, এদিকে তো যেত। হ্যাঁ, ঠিক এখানেও সেটাই হয়েছে। দেখো খেয়াল করো, নর্থ পোল কোন দিকে গেছে, নর্থ পোল এইদিকে গেছে। নর্থ পোল যদি তারটার উপরে থাকতো, এটা হচ্ছে তারের নিচ, নর্থ পোল যদি তারটার উপরে থাকতো, সে কোন দিকে যেত, সেই দিকে যেত। এখানে আমি তাই বলেছি, যদি উপরে থাকে তখন সে এইদিকে যাবে, এদিকে যাবে। তার মানে এখান থেকে আমাদেরকে একটুখানি এই জিনিসটা বুঝে নিতে হবে যে যদি আমাদের তারের মধ্য দিয়ে, কোন থেকে কোন দিকে, যদি আমাদের তারের মধ্যে দিয়ে থেকে সাউথের দিকে নর্থ থেকে সাউথের দিকে যদি কারেন্ট যায়, বোঝো, যদি নর্থ থেকে সাউথের দিকে কারেন্ট যায়, এটা নর্থ এটা সাউথ, তাহলে নর্থ থেকে সাউথের দিকে কারেন্ট গেলে নর্থ পোলের মুভমেন্ট কোন দিকে হবে,
নর্থ পোলের মুভমেন্ট হবে পূর্ব দিকে, ইস্টের দিকে, ইস্ট। কারণ এদিকে যদি আমি সাঁতার কাটি, যদি যদি সেটা নিচে থাকে, যদি নিচে থাকে চুম্বক শলাকা, তাহলে তার নর্থ পোলের মুভমেন্ট হবে ইস্টের দিকে। তাহলে যদি এখানে সাঁতার কাটি, তাহলে আমার বাম হাত কোন দিকে থাকবে? এদিকে থাকবে। আবার যদি এরকমভাবে ভাবতে পারি যে যদি এখানে আমি গ্রিপ করে ধরি এটাকে, যদি এটাকে গ্রিপ করে ধরি, তাহলে গ্রিপের যে আঙুলটা, আঙুলটার কি করে আমি এটা বুঝাই, নিচের দিক দিয়ে এরকম ভাবে আসবে, উপরের দিক দিয়ে এরকম ভাবে যাবে। তার মানে নিচে যদি থাকে, মানে বলরেখাগুলো, তাহলে নিচে যদি নর্থ পোল থাকে, তাহলে তার ডিরেকশন হবে ইস্টের দিকে। এটা আমরা বুঝে নেব, ঠিক আছে? যদি নর্থ থেকে সাউথের দিকে কারেন্ট যায়, তাহলে এটা। আচ্ছা, সাউথ পোল, সাউথ পোল কোন দিকে যাবে? সাউথ পোল ন্যাচারালি ওয়েস্টের দিকে যাবে। ক্লিয়ার? আর যদি নর্থ সাউথ না থেকে, যদি কারেন্টটা সাউথ থেকে নর্থের দিকে কারেন্ট যায়, এবং আমি ধরে নিচ্ছি এটা নিচেই আছে, তাহলে নর্থ পোল কোন দিকে যাবে? নর্থ পোল যাবে সেক্ষেত্রে ওয়েস্টের দিকে, তাই না? যদি এখান থেকে এইদিকে কারেন্ট যায়, তাহলে এই যে এই জিনিসটাই, এই জিনিসটাকেই যদি আমি, এই জিনিসটাকে যদি আমি ঘুরিয়ে দিই, সোজা করে দিই, এই জিনিসটাকে যদি আমি সোজা করে দিই, তাহলে কি হবে? তাহলে নর্থ পোল কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। তার মানে নর্থ পোল তখন যাবে এইদিকে, এইদিকে যাবে। ফলে এটা কি দিক হবে? ওয়েস্টের দিক হবে। আবার সাউথ পোল কোন দিকে যাবে? সাউথ পোল যাবে ইস্টের দিকে। ইট ইজ ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আমার মনে হয় এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আর যদি উপরে থাকে, তাহলে পুরো উল্টো ঘটনা ঘটবে। উপরে থাকলে আমি এখানে লিখে দিচ্ছি, যদি উপরে থাকে চুম্বক শলাকা, তাহলে এটা নর্থ পোল যাবে ওয়েস্টের দিকে, সাউথ পোল যাবে ইস্টের দিকে। তোমাকে বেশি ভাবতে হবে না, তুমি নিচে থাকলে কি হয় সেটা দেখে নেবে, তারপরে উপরে থাকলে জাস্ট উল্টো করে দেবো, যদি এরকম কোনো প্রশ্ন আসে। এখানে তাই সেম জিনিস অ্যাপ্লাই হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। আর একটা এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনোভাবে কারেন্ট পূর্ব থেকে পশ্চিমের দিকে যায়, একদম পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব, যদি পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, তাহলে চৌম্বক শলাকা যদি নিচে থাকবে কিংবা উপরে থাকবে, তার কোনো বিক্ষেপ ঘটবে না। কেন ঘটবে না? কারণ চৌম্বক শলাকার বিক্ষেপ হতে হতো, যদি ওয়েস্ট থেকে ইস্টের দিকে যেত, তাহলে যদি নিচে থাকতো, তাহলে চৌম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হতে হতো? নর্থের দিকে হতে হতো। কিন্তু চৌম্বক শলাকা তো এমনিই নর্থের দিকে, নর্থ সাউথ ডিরেকশনে এমনিই থাকে। যদি কারেন্ট যেত বা কারেন্ট না যেত, তাহলেও চুম্বক শলাকা কিন্তু নর্থ সাউথ ডিরেকশনেই থাকতো। ফলত এখানে আলাদা করে কোনো বিক্ষেপ ঘটবে না আমাদের, বা যদি ইস্ট থেকে ওয়েস্টে যায় তা সত্ত্বেও একই ব্যাপার। বোঝা গেল? পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিমের দিকে কোনো বিক্ষেপ ঘটে না। তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যদি কারেন্ট এখানে জিরো করে দিই, যদি এখানে কারেন্টটাকে জিরো করে দিই, কারেন্ট যদি না যায়, তাহলে কি হবে? চুম্বক শলাকা তার ন্যাচারাল ডিরেকশন মানে নর্থ সাউথ ডিরেকশনে গিয়ে আবার ফিক্স হয়ে যাবে। এইবারে আমরা কি দেখব? এইবারে আমরা দেখব বায়ো সাভার্টের ল। এতক্ষণ আমরা ম্যাগনিটিউড সম্পর্কে কিচ্ছু আলোচনা করিনি। এতক্ষণ আমরা বি ভেক্টর কোন দিকে ক্রিয়া করবে, বি ভেক্টর মানে আমি আবারও মনে করাই, চৌম্বক ক্ষেত্র বলা হচ্ছে, চৌম্বক প্রবাহ ঘনত্ব বলা হচ্ছে, আবার চৌম্বক আবেশ বলা হচ্ছে, তিনটেই। তাহলে বি ভেক্টর কোন দিকে ক্রিয়া করে সেটা আমরা জেনেছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে, বি ভেক্টরের মানটা কত হবে। এই বি ভেক্টরের মান বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা করতে হবে সেটা হচ্ছে বায়ো সাভার্ট ল, যেখান থেকে আমাদের চ্যাপ্টারের মেন জায়গা প্রবেশ করছি আমরা, যেখান থেকে পরীক্ষার প্রশ্ন মানে আসবেই এরকম ধরে নেওয়া যায়, কারণ এর অ্যাপ্লিকেশন দিয়ে প্রশ্ন আসবে। তো বায়ো সাভার্ট ল বা ল্যাপ্লাসের ল, এই প্রসঙ্গে বলে রাখি, বায়ো এবং সাভার্ট এনারা কিন্তু দুজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, এরা কিন্তু একজনের নাম নয় বায়ো সাভার্ট, ঠিক আছে? তো দুজন মিলেই এটা প্রপোজ করেছিলেন। তো বায়ো সাভার্ট ল কি? দেখো, বায়ো সাভার্ট ল বলছে যদি কোনো একটা তারের মধ্য দিয়ে, যদি কোনো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, তো আমরা তো জানি যে তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এক্ষেত্রে দেখো চৌম্বক ক্ষেত্রটা কিরকম তৈরি হবে, না অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি হবে। উপর থেকে যদি দেখি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, উপরের দিকে, এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে, নিচের দিকে এরকম ভাবে যাবে। ফলত এটা তো 3D ফিগার, তাহলে 3D ফিগারে কি হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে বুঝতেই পারছো যে এইখান থেকে বলরেখাগুলো
উঠবে, উপরের দিকে উঠবে, এবং এইখানে বলরেখাগুলো ডাউনওয়ার্ডের দিকে যাবে, তবেই কি অ্যান্টি ক্লকওয়াইজ কমপ্লিট হতে পারবে। এরকম ক্ষেত্রে আমরা আপওয়ার্ড যেদিকে হবে আপওয়ার্ড, আর এইদিকে হবে ডাউনওয়ার্ড ডিরেকশানে। নিজেরা ভেবে দেখো, যদি তুমি এইটাকে একটা হাত দিয়ে মোড়ো, তাহলে দেখবে হাতের আঙুলগুলো বাম দিক দিয়ে উপরের দিকে উঠবে, এই দিক দিয়ে তারা উপরের দিকে উঠবে, এবং এই দিকে তারা নিচের দিকে যাবে। এইখানে ম্যাগনেটের ক্ষেত্রে আমরা আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ডিরেকশানের জন্য দুটো জিনিস জানি, দুটো আমরা সাইন ইউজ করি। ডাউনওয়ার্ডকে আমরা ক্রস দিয়ে ডিনোট করি, আপওয়ার্ডকে আমরা ডট দিয়ে ডিনোট করি। যেখানে এরকম ডট থাকবে সেখানে বুঝবে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেখানে আপওয়ার্ড আছে, যেখানে এরকম ক্রস থাকবে সেখানে বুঝবে যে ম্যাগনেটিক ফিল্ডটা ডাউনওয়ার্ড আছে। ব্যাস এটুকুই। এবার মেন জায়গায় আসি। তাহলে বুঝতে পারছো বাম দিকে কিন্তু সবটাই হবে ডট সমস্ত পজিশানে, আর ডান দিকে সমস্ত পজিশানে হবে ক্রস। এবারে এই যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা এখানে আমরা কিন্তু ডিসি কারেন্টই পাঠাচ্ছি, সেটাই ধরে নিচ্ছি যে আই এর মান এখানে ফিক্স, এখানে আই এর মান ফিক্স। তাহলে এইখানে আই যাওয়ার জন্য এইখানে আমরা একটা ছোট্ট একটা এলিমেন্টাল লেন্থ ডিএল কে আমরা এখানে লিখব। এলিমেন্টাল লেন্থ মানে খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য। সেই ডিএল এর ডিরেকশন, ডিএল ভেক্টর আছে, ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে না, ডিএল এর ডিরেকশন হবে স্পর্শক বরাবর, বা আমরা বলতে পারি আই এর ডিরেকশনের দিকে। এবার বলবে আই এর ডিরেকশন তো স্যার এদিকে, কিন্তু এই ডিএল এর মধ্যে দিয়ে যখন কারেন্টটা যাচ্ছিল তখন আই এর ডিরেকশন কোন দিকে ছিল, স্পর্শক বরাবরে ছিল। তাহলে এইটা হবে ডিএল ভেক্টরের ডিরেকশন, এবং এই ডিএল এর ডিরেকশন এদিকে। এবং তার জন্য যদি এইখান থেকে আমি একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দুতে, পি বিন্দু আমি ধরে নিচ্ছি, পি বিন্দুতে যদি আমি চৌম্বক ক্ষেত্রের মান দেখতে চাই যে পি বিন্দুটা ডিএল এর সঙ্গে থিটা কোণ করে রয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পারি পরপর তিনটে জিনিস। আচ্ছা, এখানে এটা হচ্ছে আর ভেক্টর, আর দূরত্বে রয়েছে ডিএল এর থেকে। তাহলে আমরা এখানে ডিবি, কেন ডিবি বললাম, এই পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে তার ডিরেকশন কোন দিকে হবে, প্রথম কথা হচ্ছে তার ডিরেকশন হবে নিচের দিকে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। এবং তার যে মানটা সেটা ডিবি। ডিবি কেন, কারণ এটা পুরো লেন্থের জন্য নয়, এটা একটা ব্যাপার, এটা কিন্তু পুরো লেন্থের জন্য নয়, এটা শুধুমাত্র এই ডিএল অংশের জন্য। এই ডিএল অংশের জন্য যে চৌম্বক ক্ষেত্র হবে সেটাকে আমরা ডিবি বলছি। সেই ডিবি কার কার সঙ্গে সমানুপাতিক হবে, বুঝতেই পারছো তোমরা, আই এর সঙ্গে তো সমানুপাতিক হবেই, কারণ যত কারেন্ট বাড়বে তত চৌম্বক ক্ষেত্র বাড়বে। ডিবি আর কার সঙ্গে সমানুপাতিক হবে, ডিএল এর সঙ্গে সমানুপাতিক হবে, তারের লেন্থ যত বাড়বে তত চৌম্বক ক্ষেত্র বাড়বে। ডিবি সমানুপাতিক হবে সাইন থিটার সঙ্গে, এটাও একটা ব্যাপার, যে এই থিটার মান যত বাড়বে তত চৌম্বক ক্ষেত্রের মানটাও বেশি হবে, তাহলে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস কি, যে ডিবি এক্ষেত্রে আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হবে, এটাই হচ্ছে ইনভার্স স্কোয়ার ল। যারা ইনভার্স স্কোয়ার ল মেনে চলে, যেমন তোমরা পড়েছো গ্র্যাভিটিতে, যেমন তোমরা পড়েছো ইলেকট্রোস্ট্যাটিক্সে, ঠিক সেরকমই। তাহলে এই সবগুলোকে যদি আমি একত্রিত করি, তাহলে ডিবি সমানুপাতিক হচ্ছে আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা আমরা লিখতে পারি ডিবি সমান সমান কে ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের বায়ো-সাভার্ট রুলের আমাদের গাণিতিক রূপ। এখানে কেটা কি জিনিস, এটাকে আচ্ছা এটাকে ল্যাপ্লাসের সূত্র বলা হয়। এটা এখানে কেটা কি জিনিস, এখানে কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, বুঝতেই পারছি, যার মান দুটো জিনিসের উপরে নির্ভর করে। আচ্ছা, স্থির তড়িতে আমরা এরকম সম্পর্ক পেয়েছিলাম, দেখো কতটা মিল মিল আছে। তাহলে এখানে এখানে কেটা কিন্তু এক তো হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করবে, যে মাধ্যমটা কিরকম আছে, মিডিয়াম, মিডিয়ামের উপরে ডিপেন্ড করবে। আর এক হচ্ছে ব্যবহৃত একক পদ্ধতি, যে আমি কি ইউনিট, কি সিস্টেম, ইউনিট সিস্টেম মানে সিস্টেম অফ ইউনিট, তার উপরেও ডিপেন্ড করবে। আমি সিজিএসে মেজার করছি না এসআইতে মেজার করছি, এইসবের উপরে কে এর মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক যেমনটা তড়িতেও ছিল, তড়িতে কে এর মান এসআই পদ্ধতিতে আমরা লিখেছিলাম 1/4 পাই এপসাইলন নট,
এসআইতে কে এর মান এটা হয়েছিল, জানি আমরা। এখানে কে এর মান এসআইতে হবে মিউ নট আপন 4 পাই। এখানে এপসাইলন নটটা কি ছিল? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখানে মিউ নটটা কি? শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। আর যদি শূন্য মাধ্যম না হতো তাহলে আমরা লিখতাম 1/4 পাই এপসাইলন। এখানেও যদি শূন্য মাধ্যম না হয় তাহলে আমরা লিখবো মিউ/4 পাই। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? তাহলে আবার বলি, তাহলে এসআই পদ্ধতিতে আমাদের যে সমীকরণটা দাঁড়াবে ডিবির, এটাই আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে, কারণ এটাই চাই আমাদের, এই সমীকরণটাই আমাদের সব জায়গায় ইউজ হবে। ডিবি সমান সমান মিউ নট আপন 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবারে এর সিজিএস পদ্ধতিতে কীরকম হয় সেটা আমরা একটু বাদে ডিসকাস করব। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে আবার সেখানে ইএমইউ ইউনিট নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেটা আমাদের পরে আছে চুম্বকের। এই সিজিএসটা তড়িৎ কি বলবো, তড়িৎ প্রবাহ মাত্রা যে ইএমইউ একক, যেটা আমরা আগে বলেছি যে ইএমইউ এককটা আমরা পরে ডিসকাস করব, সেটা এখানে কাজে লাগবে। তো যাই হোক, এইখানে আর একটা কথা বলে দিতেই হয় যে এখানে মিউ নট/4 পাই যে করেছি, তাহলে এই মিউ নট এর একক কি হবে, সেই একক কি হবে সেটা কি পরে আমি করে রেখেছি। আচ্ছা, এখানে ইউনিট অফ বি, আচ্ছা ঠিক আছে, আমরা পরে আলোচনা করবো, পরে আমাদের আছে। তো আপাতত আমরা এটা জেনে রাখবো, এবং আমরা এটাও জেনে রাখবো যে পুরো তারটার জন্য যদি হতো, পুরো তারটার জন্য যদি বের করতে হতো, তাহলে ন্যাচারালি আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হতো, ইন্টিগ্রেশন আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার করতে হতো। বোঝা গেল? আচ্ছা, এবারে হচ্ছে এর ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম আমাদের তো আলাদাভাবে প্রতিষ্ঠা করার দরকার নেই। ভেক্টর ফর্ম তোমরা মনে রাখবে যে আমাদের আগেও ছিল, তড়িতের ক্ষেত্রেও ছিল। তাহলে এখানে যদি আমি ভেক্টর ফর্ম করি তাহলে হবে মিউ নট আপন 4 পাই ইন্টু, দেখো এখানে কোনটা ভেক্টর, এখানে কোনটা ভেক্টর, ডিএল ভেক্টর। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে আমরা আইডিএল মানে কারেন্ট এলিমেন্ট, এই যে এখানে আমি লিখে রেখেছি, একটু বাদে করব, সেটাকেই আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ডিনোট করে থাকি, মানে সেটাই একটা কোয়ান্টিটি হয়, ফিজিক্যাল কোয়ান্টিটি আইডিয়াল। যাই হোক, তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি হবে? এখানে আমাদের ফর্মুলাটা হবে যে মিউ নট আপন 4 পাই আই ইন্টু ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। বোঝা গেল? ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব, এটাই হবে আমাদের ভেক্টর ফর্মুলা, আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? বেশ, এরপরে এই যে তড়িৎ প্রবাহ অংশ বা কারেন্ট এলিমেন্ট, এটা কি জিনিস? না, এই যে আইডিএল, এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাকে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটাকে আমরা তড়িৎ প্রবাহাংশ বা আমরা কারেন্ট এলিমেন্ট হিসেবে চিনছি। যার ডিরেকশন কোন দিকে হচ্ছে? যার ডিরেকশন হচ্ছে অলওয়েজ কারেন্ট যেদিকে ফ্লো করছে সেদিকে, কারেন্টের ডিরেকশনের দিকে যার ডিরেকশন হচ্ছে, তড়িৎ প্রবাহের ডিরেকশনের দিকে। বোঝা গেল? তাহলে এর একক কি হবে? যদি আমি এর একক বলতে চাই তাহলে এর একক কি হবে? এসআইতে কি হবে বলো? কারেন্টের একক অ্যাম্পিয়ার, ডিএল এর একক হচ্ছে মিটার, অ্যাম্পিয়ার ইন্টু মিটার হবে। আর যদি এর ডাইমেনশন বলতে চাই, ডাইমেনশন কি হবে? কারেন্টের জন্য ডাইমেনশন হচ্ছে আই, অনেকে আবার এও লেখে, আর এটা হচ্ছে এল, তাহলে এটা হবে ডাইমেনশন কারেন্ট এলিমেন্ট। এটুকু ছোট টপিক। এরপরে হচ্ছে ইউনিট অফ বি ইন সিজিএস অ্যান্ড এসআই। এই জায়গাটা একটু বুঝতে হবে, আমি অলরেডি এসআই এর ইউনিট বলে দিয়েছি। বি এর একক, আচ্ছা আমি বলে দিই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমাদেরকে কিন্তু নোট ডাউন করতে হবে ভালোভাবে, কারণ একক দিয়ে প্রচুর ঝামেলা আছে আমাদের চুম্বক চ্যাপ্টারে। সুতরাং একককে আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে বি এর একক কি হবে? যদি এসআইতে আমি মেজার করি তাহলে বি এর একক হবে ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার, এটা হচ্ছে ওয়েবার, ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হবে বি এর একক। ঠিক আছে, এবার এখানে ওয়েবারটা কি স্যার? ওয়েবার কি জিনিস? ওয়েবার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের একক। ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক যেমনভাবে ইলেকট্রিক ফ্লাক্স আমরা করেছি, ঠিক তেমনভাবে ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। ঠিক আছে, মানে তড়িৎ ফ্লাক্স, মানে একটা ক্ষেত্রফলের, নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো
তড়িৎ ফ্লাক্স না, চৌম্বক ফ্লাক্স একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে যতগুলো চৌম্বক বলরেখা পাস করছে। তার মানে বুঝতেই পারছো যে একক ক্ষেত্রফলের উপর দিয়ে তাহলে কতগুলো পাস করবে, সেখানে ইউনিটটা হয়ে যাবে ওয়েবার পার মিটার স্কোয়ার। এর একক ক্ষেত্রফলের উপরে পাস করলে সেটাকে কি বলা হবে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা চৌম্বক প্রবাহ ঘনত্ব। এই চৌম্বক প্রবাহ ঘনত্ব আমরা বিকে চৌম্বক প্রবাহ ঘনত্ব হিসেবেও কিন্তু আমরা চিনেছি। এই সম্পর্কে আমাদের পরের চ্যাপ্টারে আছে বিস্তারিত, সেখানে আমরা পড়ব। তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে বি এর একক। এই ওয়েবার পার মিটার স্কোয়ারের আরেকটি নামই হচ্ছে টেসলা। টেসলা বা টি। ওয়েবার পার মিটার স্কোয়ারের আরেকটা নাম হচ্ছে টেসলা, আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এছাড়া সিজিএস এর একক কি হবে, সিজিএস এ বি এর একক কি হবে, না সিজিএস এ বি এর একক হবে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল মানে এমএক্স লিখি আমরা, ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার। তো বুঝতেই পারছো ম্যাক্সওয়েলটা কিসের একক হবে, সেই একই কথা ম্যাগনেটিক ফ্লাক্সের একক হবে। ম্যাগনেটিক ফ্লাক্সের একক হবে ম্যাক্সওয়েল। তাহলে এখানে ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার, যার আরেকটা নাম হচ্ছে গস বা জি। তাহলে এই দুটো জিনিসই কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে টেসলা, ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে গস। এবারে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, তাহলে পারস্পরিক সম্পর্ক কি, না 1 টেসলা সমান সমান 10⁴ গস। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, 1 টেসলা মানে হচ্ছে 10⁴ গস। ঠিক আছে। আর এখানে আমি এখানে যেহেতু ওয়েবার আর এটা বলেছি, সেই জন্য আমি বলে রাখছি যে 1 ওয়েবার মানে হয় 10⁸ ম্যাক্সওয়েল। 1 ওয়েবার মানে 10⁸ ম্যাক্সওয়েল হয়, এটা আমরা বলে রাখছি, এটা আমরা পরের চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে এই গেল ইউনিট অফ বি ইন সিজিএস অ্যান্ড এসআই। এরপর হচ্ছে কি ইউনিট অফ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা সেটাকে আমরা কি বলি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা। তো দেখো শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতাকে আমরা মিউ নট দিয়ে প্রকাশ করি, যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে, এগুলো কিন্তু নোট করবে, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এছাড়া ঠিক যেমন আমাদের এপসাইলন আর বলে একটা কনসেপ্ট ছিল, মনে করবে তোমরা, যেটাকে আমরা বলেছিলাম আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, ঠিক সেরকমই এখানে মিউ আর বলেও কনসেপ্ট আছে, যেটাকে আমরা বলি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে। তাহলে মিউ নটের একক যা হবে, মিউ এর এককও তাই হবে, ইউনিট দুটোরই সেম হবে, কিন্তু মিউ আর এর এটা হবে ইউনিটলেস, এর কোনো ইউনিট নেই, কারণ আপেক্ষিক। আপেক্ষিক মানে মিউ আর মানে হচ্ছে মিউ আপন মিউ নট। শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতাকে দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে মিউ আর পাবো, সেই জন্য এর কোনো একক নেই। এবার আমরা মিউ নটের এককটা দেখব। তাহলে মিউ নটের একক কি হবে, মিউ নটের একক দেখার জন্য আমাদেরকে যেতে হবে এই ফর্মুলাতে, যে ডিবি সমান সমান আমরা জানতাম মিউ নট আপন 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি মিউ নট সমান সমান কি লিখতে পারি, দেখো তো মিউ নট সমান সমান কি লিখতে পারি, মিউ নটের সঙ্গে আছে আই ডিএল সাইন থিটা, আর এদিকে হচ্ছে 4 পাই ইন্টু ডিবি ইন্টু আর স্কোয়ার। 4 পাইয়ের তো নিজস্ব কোনো একক হয় না, তাহলে আমি মিউ নটের একক ইউনিট আমরা কি পাবো, এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে মিটার স্কোয়ার, আই হচ্ছে অ্যাম্পিয়ার, ডিএল হচ্ছে মিটার, সাইন থিটা কোনো একক নেই। তার মানে এখান থেকে আমরা এককটা পেলাম কি, ওয়েবার মিটার স্কোয়ার এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার ইনভার্স ইন্টু মিটার ইনভার্স। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে মিউ নট বা মিউ এর একক হচ্ছে ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার ইনভার্স ইন্টু মিটার ইনভার্স। বুঝা গেল। এবং এইখানে এইটাকে আমরা হেনরি পার মিটার হিসেবেও চিনি, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ মানে একক। হোয়াট ইজ হেনরি, হেনরি কি জিনিস, এইচ মানে হচ্ছে হেনরি। একটা জিনিস বলে রাখি, একটু বাদে আমরা দেখব যে চৌম্বক ক্ষেত্রে এইচ বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যেটাকে আমরা চৌম্বক প্রাবল্য বলে থাকি। তাহলে সেটা আর এটা কিন্তু আলাদা।
এখানে এইচ মানে হচ্ছে একক, হেনরি। হেনরিটা কিসের একক? হেনরিটা হচ্ছে ইন্ডাকটেন্সের একক, ইন্ডাকটেন্স, বা যেটাকে আমরা বলি আবেশাঙ্ক। আবেশাঙ্ক সম্পর্কে আমরা জানবো এসি সার্কিটে, বা তারও আগে আছে, আমরা চুম্বকের লাস্ট পজিশনে জানবো। তো হেনরি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েবার পার অ্যাম্পিয়ার। ওয়েবার পার অ্যাম্পিয়ার মানে সেটাকে আমরা হেনরি বলি, ঠিক আছে? সেই জন্য এটা এককটা হয়ে গেল ওয়েবার পার অ্যাম্পিয়ার থেকে হেনরি আসলো, আর মিটার, মিটার ইনভার্সটা যেমন আছে সেটাকে মিটার করলাম, তাহলে হেনরি পার মিটার। এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে হেনরি পার মিটার হয়। ক্লিয়ার? ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট, বায়োসাভার সূত্রকে তড়িৎ আধান ও আধানের বেগের সাপেক্ষে প্রকাশ। ব্যাপারটা কি, যে আমরা তো বায়োসাভার সূত্রকে যেভাবে প্রকাশ করেছি, যে ডিবি সমান সমান মিউ নট বাই 4 পাই ইন্টু, বায়োসাভার সূত্রকে আমরা প্রকাশ করেছি ডিবি সমান সমান মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকমভাবে আমরা প্রকাশ করেছি। বা যদি ভেক্টরিক্যালি প্রকাশ করতাম তাহলে এটাকে এরকমভাবে প্রকাশ করেছি যে আই ইন্টু ডিএল ক্রস আর বাই আর কিউব। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে আইটা তৈরি হচ্ছে কেন? তড়িৎ আধান যাচ্ছে বলেই। সেখানে তড়িৎ আধানের একটা ভ্যালু আছে কিউ, সেখানে তড়িৎ আধানের একটা সময়, একক সময় যতটা তড়িৎ আধান যায় সেটাকে আমরা আই বলি। সো ন্যাচারালি আই আছে মানে তড়িৎ আধানও আছে, তড়িৎ আধানের একটা বেগও আছে, সবই রয়েছে। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি আই ইন্টু ডিএল কে লিখতে চাই, আমরা আই ডিএল কে এরকম ভাবে লিখতে পারি, আই মানে হচ্ছে কিউ বাই ডিটি, ডিটি সময় কতটা গেছে ইন্টু ডিএল ভেক্টর। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কিউ ইন্টু ডিএল ভেক্টর বাই ডিটি ভেক্টর। তাহলে ডিএল বাই ডিটি মানে কি, একক সময় কতটা দৈর্ঘ্য মানে অতিক্রান্ত দূরত্ব, সেটাই হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি ভি। তার মানে আমরা ডিবি কে কি লিখতে পারলাম, ডিবি সমান সমান হলো মিউ নট আপন 4 পাই ইন্টু, কি হলো, মিউ নট আপন 4 পাই ইন্টু কিউ ইন্টু ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর মানে হবে ভি ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এরকম ভাবে আমরা ডিবি কে লিখতে পারি। তাহলে এখানে আমাদের তড়িৎ আধান এবং আধানের যে বেগ তার সাপেক্ষে কিন্তু এখানে আমরা প্রকাশ করতে পারলাম, ঠিক আছে? তাহলে ভেক্টরিক্যালি যদি না লিখতে হতো, যদি শুধু মান হিসেবে লিখতে হতো, তাহলে কি লিখতাম, কিউ ইন্টু ভি ইন্টু আর ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব। তার মানে হতো মিউ নট আপন 4 পাই ইন্টু কিউ ভি সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এটাও আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে স্কেলার, ওটা হচ্ছে ভেক্টর, হচ্ছে স্কেলার। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট, এই হচ্ছে সেই জিনিস যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, চৌম্বক প্রাবল্য এইচ। এই এইচ কিন্তু কোনোভাবেই, এই এইচ কোনোভাবেই হেনরি নয়। এটা অনেকের ভুল হয়, আবারও বলে দিচ্ছি, এই এইচ কোনোভাবেই হেনরি নয়। এই এইচ সম্পূর্ণভাবে একটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? এটা সম্পূর্ণ আলাদা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র, চুম্বকন ক্ষেত্র নামটা কেন এসছে সেটা আমরা পরের চ্যাপ্টারে জানবো। কিন্তু এই এইচ এর যে হিসেবটা সেটা একটুখানি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, আমি চেষ্টা করছি তোমরা বুঝো। দেখো, ডিবি সমান সমান আমরা দেখতে পাচ্ছিলাম যে মিউ নট আপন 4 পাই ইন্টু আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তোমরা কিন্তু নোট ডাউন করবে লাস্ট যে সমীকরণটা বেরোচ্ছে প্রত্যেকটা, যেগুলো আমি সবগুলো বলছিও না, যেগুলো বলছি। যেমন এখানে এইচ এর সমীকরণটা কি হবে, মানে ডিএইচ, ডিএইচ এর সমীকরণ কি হবে সেটাকে নোট ডাউন করবে। তাহলে দেখো, খেয়াল করো, আমি যদি এখান থেকে মিউ নট, মিউ নট মানে হচ্ছে এটা যখন ফ্রি স্পেসে আছে, ফ্রি স্পেস, ফ্রি স্পেসে থাকলেও এটা, বা এয়ারে থাকলেও এটা। কিন্তু যদি অন্য কোনো স্পেসে থাকে, মানে হচ্ছে যে কোনো মাধ্যম, এনি মিডিয়ামে যদি থাকে, তাহলে আমি এটাকে মিউ বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার লিখতে পারি, হচ্ছে এনি মিডিয়ামে থাকে, এনি মিডিয়াম আদার দ্যান ফ্রি স্পেস। তাহলে খেয়াল করে দেখো, এই দুটো সমীকরণের মধ্যে কোন জিনিসটা শুধু পাল্টাচ্ছে,
এই জিনিসটাই শুধু পাল্টাচ্ছে, সেটা হচ্ছে এক জায়গায় মিউ নট, এক জায়গায় মিউ, বাকি আইডিয়াল সাইন থিটা বাই 4 পাই r² এই জিনিসটা কিন্তু ফিক্স, রাইট? তার মানে এই যে 1/4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই r², এই জিনিসটাকে আমরা বলে থাকি যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণ। চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণ হিসেবে এই জিনিসটাকে বলা হয় এইটুকু জিনিসকে। কারণ মাধ্যমের চেঞ্জের জন্য শুধু মিউ নট মিউ হয়ে যাচ্ছে, বাকি এই জিনিসটা তো সেমই থাকছে। তাহলে এই জিনিসটাকে আমরা ডিএইচ হিসেবে চিনি, খুব ইম্পর্টেন্ট সমীকরণ আমাদের জন্য। ডিএইচ সমান সমান হবে আমাদের 1/4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা বাই r²। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডিবি সমান সমান ফর্মুলা কি হবে, মিউ ইন্টু ডিএইচ হবে, মিউ ইন্টু ডিএইচ। বা এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পেতে পারি যে বি সমান সমান হবে মিউ ইন্টু এইচ। খুব 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 ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। বি সমান সমান মিউ ইন্টু এইচ। যদি আমি এটাকে ভেক্টরিক্যালি প্রকাশ করতাম তাহলে বি সমান সমান হতো মিউ ভেক্টর এইচ, মিউ ইন্টু এইচ ভেক্টর। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বোঝা গেল? বা এইচ ভেক্টর সমান সমান হবে 1/মিউ ইন্টু। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই এইচকে কি বলা হয়, চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। এবার মজার ব্যাপার হচ্ছে এটাই যে আমরা যখন সিজিএস পদ্ধতিতে বায়ো-সাভার্ট রুলকে প্রকাশ করি তখন আমরা এই ফর্মুলাটাই প্রকাশ করি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো দেখো, ইউনিট অফ এইচ আমি বলে দিচ্ছি। ইউনিট অফ এইচ কি হচ্ছে, এইচ যখন আছে তার তো এসআই ইউনিটও থাকবে, সিজিএস ইউনিটও থাকবে। আমরা এখানে ইউনিট অফ এইচ এর ভিতরে এসআইটাই দেখছি, প্রথম কথা এসআইটা দেখছি। এসআইটা কি হবে, ইউনিট অফ এইচ এসআই হবে, কিভাবে পাবো, বি সমান সমান হচ্ছে মিউ এইচ। তার মানে এইচ মানে কি, বি বাই মিউ। সো ন্যাচারালি এসআই একক কি হবে, এসআই ইউনিট, বি এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, আর মিউ এর একক হচ্ছে ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার ইনভার্স ইন্টু, আমরা জানি মিটার ইনভার্স। তাহলে সব মিলিয়ে হলো অ্যাম্পিয়ার ইন্টু মিটার ইনভার্স। খুবই ইম্পর্টেন্ট আমাদের ফর্মুলা যে এইচ এর একক এসআই পদ্ধতিতে কি হবে না অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার। এই জন্য বলছিলাম যে এইচ কিন্তু কোনোভাবেই হেনরি নয়, এইচ এর সম্পূর্ণ আলাদা জিনিস, আলাদা ফর্মুলা, মানে আলাদা একক আছে, অ্যাম্পিয়ার পার মিটার। এবারে দেখো এইটা একটুখানি হলেও আমাদেরকে মাইনিউটলি বুঝতে হবে যে সিজিএস ইএমইউ ফর্ম অফ এইচ, ইএমইউ, ইএমইউ ফর্ম অফ এইচ মানে হচ্ছে যখন আমরা সিজিএস এ প্রকাশ করি তখন সব কিছুই তো সিজিএস এ হয়। এই যে ফর্মুলাটা আমরা করেছি এখানে সব কিছুই সিজিএস হয়, এটা সেন্টিমিটার হয়, সাইন থিটার কোনো একক নেই, এটাও সেন্টিমিটার হয়। কিন্তু আইটাকে আমরা ইএমইউ একক বলি। সিজিএস এ যখন আমরা এইচ কে প্রকাশ করি তখন আইটা আমরা ইএমইউ প্রবাহ হিসেবে আমরা আইটাকে চিনি। আই হয়ে যায় তখন ইএমইউ প্রবাহ। এবার ইএমইউ প্রবাহ মানে কি, ইএমইউ প্রবাহ মানেই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ কারেন্ট। এটা সম্পর্কে আমরা জানবো। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ কারেন্ট বলতে কি, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ কারেন্ট বলতে হচ্ছে আমরা এখানে দেখো আমরা এখানে সব ভ্যালুকে এমনভাবে চুজ করব যাতে করে এই 1/4 পাই আমাদের কাছে না থাকে, এটা 1 হয়ে যায়। 1/4 পাই আমরা 1 হিসেবে, 1/4 পাই পরিবর্তে আমরা 1 হিসেবে বসাবো যদি আমরা সিজিএস এ লিখি। যদি আমরা এসআইতে সমীকরণটা লিখি, এসআইতে জেনারেলি ডিবির সমীকরণ লেখা হয়, এসআইতে জেনারেলি এই সমীকরণ লেখা হয়, কিন্তু তাও যদি এসআইতে আমি ডিএইচ এর সমীকরণ লিখতে চাই তাহলে কিন্তু আমাকে এই সমীকরণটা লিখতে হবে 1/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই r²। কিন্তু যদি আমি সিজিএস এ লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কারেন্টটাকে এমনভাবে ধরবো 1 ইএমইউ, 1 ইএমইউ ধরে নিই, পরে আসছি, যাতে করে আমাদের 1/4 পাই টার্মটা নাই থাকে, সম্পূর্ণ 1 হয়ে যায়। কিভাবে না, আমরা কি করব, আমরা ডিএইচ কে ধরে নেব। আচ্ছা, এইচ এর একক আমি এখানে একটা জিনিস বলে দিই, এইচ এর সিজিএস এককটা হবে ওরস্টেড, ঠিক আছে? এইচ এর সিজিএস একক হবে ওর, সরি,
এইচ এর সিজিএস একক হবে ওরস্টেড, ওরস্টেড হবে, ঠিক আছে। তো এবং এখানে যে পারস্পরিক সম্পর্ক সেটাও একটুখানি আমি বলে রাখবো, যে 1 অ্যাম্পিয়ার পার মিটার সেটা হবে 4 পাই × 10⁻³ ওরস্টেড, এটা হবে 4 পাই × 10⁻³ ওরস্টেড। আচ্ছা, একটা জিনিস তোমরা একটু নোট ডাউন করবে, আমি মনে হয় বলতে ভুলে গেছি। এই যে μ0/4 পাই যেটা আমি লিখছিলাম, এইখানটায় আমি বলে দিই, এটা তোমরা নোট ডাউনটা করছো বায়োসাভার্ট ল এর ভিতরে। এই যে μ0/4 পাই এর মানটা হয় 10⁻⁻⁷। ঠিক যেমন 1/4 পাই এর ভ্যালু কত হয় আমরা দেখে এসেছি, ঠিক তেমন ভাবে μ0/4 পাই এর ভ্যালু হয় 10⁻⁻⁷। ঠিক আছে। আর একক তো আমি একটু একটু পরে দেখিয়েছিলাম হেনরি/মিটার। তার মানে মিউ নট এর ভ্যালু হবে 4 পাই × 10⁻⁻⁷ হেনরি/মিটার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মনে করো 1/4 পাই এর ভ্যালু কত বেরিয়েছিল মনে করো, এটা তোমাদের কাজ, বারবার করে রিক্যাপ করাটা তোমাদের কাজ। আচ্ছা, ফিরে আসি এইচে। তো ডিএইচ কে আমি ধরি 1 ওরস্টেড, ডিএল কে আমি ধরি 1 সেন্টিমিটার, আর কে আমি ধরি 1 সেন্টিমিটার, সাইন থিটাকে আমি ধরি 1, তার মানে থিটাকে আমি ধরি 90 ডিগ্রি, এবং সেক্ষেত্রে আই কে আমি ধরে নিই 1 ইএমইউ প্রবাহ। এর মানে কি হচ্ছে, এর মানে এটাই হচ্ছে যে 1 সেন্টিমিটার দীর্ঘ যদি একটা পরিবাহী তারকে, ভালো করে বোঝো এই জিনিসটা, 1 সেন্টিমিটার দীর্ঘ তড়িৎ প্রবাহের চুম্বকীয় এককের সংজ্ঞা, আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি এই জিনিসটা, তড়িৎ প্রবাহের চুম্বকীয় এককের সংজ্ঞাতে আমি বলে দিচ্ছি যে 1 সেন্টিমিটার দীর্ঘ একটা পরিবাহী তারকে আমি কি করব, একটা আর্ক করব 1 সেন্টিমিটারের, কারণ এটা হচ্ছে ডিএল, এটাই ডিএল। এবং আরটা কত করব, এ হচ্ছে আর কত করব, আরও আমি 1 সেন্টিমিটারই রাখবো, কারণ এখানে আমরা দেখে এসেছি, দেখো এখানে আমরা দেখে এসেছি যে আর সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে তার কেন্দ্রে মানে বৃত্তচাপটার কেন্দ্রে, এই হচ্ছে আসল কথা, বৃত্তচাপটার কেন্দ্রে যে যদি আমার 1 ওরস্টেড চৌম্বক ক্ষেত্র, চৌম্বক প্রাবল্য যদি তৈরি হয়, এবং এখান থেকে তাহলে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা বলবো 1 ইএমইউ কারেন্ট। বোঝা গেল কথা? তার মানে যে কথাটা আমি লিখছি, যে কথাটা আমি বলছি সে কথা লিখে নেবে, যে 1 সেন্টিমিটার দীর্ঘ একটি পরিবাহী তারকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাংশের আকারে বাঁকিয়ে তার মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে ওই বৃত্তের কেন্দ্রে 1 ওরস্টেড চৌম্বক প্রবাহ তৈরি হয়, তাকেই বলা হয় তড়িৎ প্রবাহের ইএমইউ একক বা 1 ইএমইউ। এই ইএমইউ আমরা আগেও পড়েছি, কিন্তু আমি তখনও বলেছিলাম যে আমরা এই চ্যাপ্টারে সেটা জানতে পারবো। বুঝতে পারলে? তাহলে আচ্ছা, একটা জিনিস বলো তো, যে এখানে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? এই যে তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তার বাদিকে, এটা বাদিক, লেফট সাইডে সবসময় কি হয়, আপওয়ার্ড হবে, সবসময় আপওয়ার্ড হবে। তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রটা কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে হবে। চৌম্বক প্রবাহের ডিরেকশন আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন একই দিকে হয়। এখানে আমরা ভেক্টরে দেখতে পাচ্ছি চৌম্বক প্রবাহ আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন একই দিকে হয়, ফলত এখানে চৌম্বক প্রবাহের ডিরেকশনও ওই একই দিকেই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের এখানে দুটো জিনিস জেনে রাখতে হবে, কি, যে 1 ইএমইউ প্রবাহ এর মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এটা ইএমইউ এবং অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক। আবার 1 ইএমইউ প্রবাহ সমান সমান হবে 3 × 10⁻10 ইএসইউ প্রবাহ। তাহলে দেখো এখানে একটা ব্যাপার আছে, আবার বলছি, সিজিএস এককে যখন আমি প্রকাশ করছি তখন কিন্তু এমন নয় যে আমি এইটাকে ইএসইউ প্রবাহে প্রকাশ করছি। চুম্বক ক্ষেত্রে যখনই সিজিএস এককে ডিবি কে লেখা হবে তখনই আমরা ডিএইচ লিখব, এবং সেটাকে যখন কারেন্টটা আমি লিখব তখন তাকে আমরা 1 ইএমইউ হিসেবেই লিখব। ক্লিয়ার টু এভরিওয়ান? ব্যাস হয়ে গেল।
এবারে বায়োসাভার সূত্রের প্রয়োগ, দীর্ঘ ঋজু তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান আর বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, এইখানে আমরা জাস্ট ফর্মুলা, আমাদের ফর্মুলেশন দেখার কোনো দরকার নেই, আমরা জাস্ট ফর্মুলা দেখব। যে বলে দিই, এইটা দিয়ে আমাদের কিন্তু পরের দিনকে অঙ্ক করতে হবে এই ফর্মুলা দিয়ে। তাহলে সেই জন্য আমরা এখানে বিস্তারিতভাবে ফর্মুলাটা বলে দিচ্ছি। যে ধরো এই একটা তার আছে এবং তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এবং সেই তারের কোনো একটা বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে এই দিকে যাবে আপওয়ার্ড, এই দিকে যাবে ডাউনওয়ার্ড চৌম্বক ক্ষেত্র। তাহলে এই বিন্দুতে যদি আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, আমি ধরে নিচ্ছি যে তারটার উপরের অংশ এবং নিচের অংশ এই দুটো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে -θ1, মানে θ1 অ্যাঙ্গেল, এটা হচ্ছে θ2। যদি এরকম ধরে নিই এবং তারটার মধ্যে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে যে ফর্মুলাটা হয়, আমাদের শুধু ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা যেটা হবে ডিবির ফর্মুলা, ডিবির থেকে আমরা আসবো, ডিবির ফর্মুলাটা হবে μ0/4 ইন্টু আই বাই আর ইন্টু কস থিটা ডি থিটা। এবং সেখান থেকে যদি আমি বি এর ফর্মুলা আসি, তাহলে বি এর ফর্মুলা হবে μ0I/4 ইন্টু সাইন θ1 প্লাস সাইন θ2। ইন্টিগ্রেশন করে আমরা পাই, ইন্টিগ্রেশনটা তোমরা বইতে দেখে নিতে পারো। কিন্তু আমাদেরকে এই ফর্মুলাটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, পুরোপুরি মুখস্থ, পুরোপুরি মুখস্থ। এবং তোমরা দেখবে যে আমরা এই ধরনের সেম টাইপের ফর্মুলা স্থির তড়িতে পড়েছি। স্থির তড়িতে যেখানে আমরা এই ধরনের ফর্মুলা পড়েছি, সেটা খাতায় তোমরা ডান দিকে নোট ডাউন করে রাখবে, আমি পরের দিনকে দেখব। সেটা তোমরা ডান দিকে খাতায় নোট ডাউন করে রাখবে। বোঝা গেল? তাহলে দেখো, এখানে আমাদের শুধু এটাই জানতে হবে, এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2। সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এরকম হচ্ছে। এবারে ভাবো, যদি তারটা অসীম বিস্তৃতির হতো, অসীম ইনফাইনাইট ওয়্যার হতো, ইনফাইনাইট তার যদি হতো, তাহলে বি সমান সমান কি হতো? থিটাটা কত হতো? এই জিনিস আমরা দেখো আগেও করেছি। থিটা হতো, θ1 হতো 90 ডিগ্রি, θ2ও হতো সেক্ষেত্রে 90 ডিগ্রি, তাই না? θ2 কত দূর যেত? 90 ডিগ্রি। θ1 কত দূর যেত? 90 ডিগ্রি। ফলত সেখানে বি সমান সমান কি হতো? μ0I/4 ইন্টু সাইন 90 প্লাস সাইন 90, মানে 1 প্লাস 1 মানে 2, তার মানে হতো μ0I/2 এটা হতো অসীম তারের জন্য, অসীম তার μ0I/2 বা এটাকে আমরা এরকম ভাবে অনেক সময় লিখে থাকি, μ0/4 ইন্টু 2I/r। μ0/4 এককটাকে রাখার জন্য আমরা μ0/4 ইন্টু 2I/r লিখি। তারটা যদি অর্ধ অসীম হতো, অর্ধ অসীম, নিচে লিখে রাখবে, অর্ধ অসীম হলে বি সমান সমান হতো μ0/4 ইন্টু I/r। বুঝতে পারলে? 2I/rটা হয়ে যেত I/r। ঠিক আছে, বোঝা গেছে? এবারে যদি আমি বলি যে এই তারটার উপরের যদি কোনো বিন্দু হয়, বা তারটা এখানে শেষ হয়ে গেছে কিন্তু এই রকম জায়গায় কোনো বিন্দু থাকলে, তারটা এখানে শেষ হয়ে গেছে কিন্তু এই রকম জায়গায় কোনো বিন্দু থাকে, তার মানে তারটির এটাকে আমরা কি বলতে পারি, যে তারটির রেখায়, তারটির রেখায় অবস্থিত বিন্দু, তারটির রেখায় অবস্থিত বিন্দুতে যদি আমি বি দেখতে চাই, তাহলে সেটা কত হবে? সেটা হবে 0। আপাতত তোমরা মনে রাখো যে তারটার রেখার উপরে অবস্থিত বিন্দুতে বি হয় 0। এটা আমরা এখান থেকেও পেতে পারি। হ্যাঁ, তারের উপরে অবস্থিত কোনো বিন্দুতে যে বি 0 হয়, সেটা আমরা বায়ো সাভার্ট থেকেও পেতে পারি। এই যে ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর যদি তারের উপরে অবস্থিত কোনো বিন্দু হয়, তাহলে ডিএল ক্রস আর কত হবে? তখন তারের উপরে অবস্থিত বিন্দুতে ডিএলও এইদিকে, আর আর, আর কোন দিকে? আরও এইদিকে। তাহলে তখন ডিএল ক্রস আর কত হবে? ডিএল আর সাইন থিটা, সাইন 0, তার মানে 0 হবে। তার মানে তারের উপরে অবস্থিত কোনো বিন্দুতে ডিবি হোক বি হোক যেটাই হোক সেটা 0 হবে। এখান থেকে আমরা এই কনসেপ্টটা টানতে পারি, কোনো অসুবিধা হয় না তাতে। ঠিক আছে, এই গেল। তাহলে এই এই ফর্মুলা 3টে তোমাকে নোট ডাউন করতে হবে। আবারও বলে দিচ্ছি, ইনফাইনাইটের জন্য মেন ফর্মুলা, অর্ধ অসীমের জন্য, আর তারের উপরে অবস্থিত কোনো বিন্দুতে বি এর জন্য। এই কটা ফর্মুলা তোমাকে নোট ডাউন করতে হবে।
এখান দিয়েও আমরা অঙ্ক পরের দিনকে করবো, তাই এই জায়গাটা একটুখানি আমি বলে রাখছি যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র। দেখো, যদি তড়িৎ প্রবাহটা এরকম ভাবে হয়, ক্লকওয়াইজ ডাইরেকশনে হয়, তাহলে যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে হয়, আবার বলেছি যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে হয় তাহলে কি হবে, তাহলে এই মাঝখানের বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাবে কিভাবে বুঝবে তুমি? তুমি তারটাকে গ্রিপ করবে, গ্রিপ করে দেখবে বুড়ো আঙুলটা তোমার এইদিকে থাকতে হবে, বা এখানে বুড়ো আঙুলটা এইদিকে থাকতে হবে। গ্রিপ করলে বুঝবে যে মাঝখানে থাকে ডাউনওয়ার্ড, সাইডে থাকে আপওয়ার্ড। তার মানে এই ও বিন্দুতে হবে ডাউনওয়ার্ড ডিরেকশনে আমাদের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে ও বিন্দুতে। যদি এটা ক্লকওয়াইজ হতো তাহলে আপওয়ার্ড ডিরেকশনে তৈরি হতো। আচ্ছা, এই জিনিসটা দেখো এখানে পরিষ্কারভাবে আমরা দেখিয়ে দিতে পেরেছি যে একটা সার্কুলার তার থাকলে এখানে কি, এখানে এখানে তারটা আছে আমাদের এই পেজের প্লেনে, আর এখানে তারটা আছে জেড, এক্স জেড বরাবর, এক্স জেড বরাবর এখানে তারটা আছে, এক্স জেড বরাবর। আর এটা যদি আমাদের হয় এক্স ওয়াই, এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, এটা যদি হয় জেড, তাহলে এক্স জেড বরাবর যদি তারটা থাকে তাহলে এক্স ওয়াই বরাবর দেখো এইদিকে আসছে, তাহলে আমি যদি এই দিক দিয়ে দেখি তাহলে তো আমার ডাউনওয়ার্ড ডিরেকশনে হচ্ছে। এবং খেয়াল করে দেখো এখানে কিন্তু চৌম্বক বলরেখাগুলো এরকম ভাবেই তৈরি হয়, এবং এটা দিয়ে আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে পারি বৃত্তাকার লুপ দিয়ে, যেই দিয়ে আমাদের বিস্তারিত আলোচনা পরে আছে। পার্মানেন্ট ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে পারি কেন? কারণ খেয়াল করো, যেহেতু এখানে এরকম ভাবে তড়িৎ বল এই সরি চৌম্বক বলরেখাগুলো তৈরি হয়েছে, চৌম্বক বলরেখা জেনারেলি কোন দিক দিয়ে কোন দিকে তৈরি হয়? নর্থ থেকে সাউথের দিকে যায় বাইরে, নর্থ থেকে সাউথ, এই দেখো সব বাইরে দিয়ে নর্থ থেকে সাউথের দিকে এসছে, আর ভিতরে থাকে সাউথ থেকে নর্থ। তার মানে কি এটা একটা বার ম্যাগনেট টাইপ ক্রিয়া করবে। তো বেশ ইন্টারেস্টিং জিনিস, আমরা পরে করব। আপাতত আমরা এটুকু বলবো যে এখানে যে বিটা হয় সেই বি এর ফর্মুলাটা হয় মিউ নট আই বাই টু আর, মিউ নট আই বাই টু আর, বি সমান সমান হয়। কিভাবে এলো এই জায়গাটা একটুখানি আমি বলে দিই। খেয়াল করো এইখানে, এখানে আই ডিএল কোন দিকে আছে? এইদিকে আছে। আর কোন দিকে আছে? আর আছে এইদিকে, তাই তো? তাহলে এখানে ডিএল মানে আমি যদি ফর্মুলায় বসিয়ে দিই মিউ নট বাই ফোর পাই ইন্টু আই ডিএল সাইন থিটা, থিটা কত হবে? থিটা হবে 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। তার মানে এখানে হবে, এটাকে এ ধরছি না, এটাকে আমি আর ধরছি, তাহলে মানে এখানে হবে কি আই মিউ নট বাই ফোর পাই ইন্টু আই ডিএল সাইন থিটা মানে 1/r²। এখান থেকে যদি আমি বি চাই তাহলে বি সমান সমান কত হবে? মিউ নট বাই ফোর পাই ইন্টিগ্রেশন আই ডিএল বাই আর স্কোয়ার। আচ্ছা, আইটাকে আমি বাইরে লিখে দিতে পারি, আই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডিএল এর ইন্টিগ্রেশন কত হবে? আর স্কোয়ারকে আমি বাইরে লিখে দিতে পারি, তাহলে মিউ নট আই বাই ফোর পাই আর স্কোয়ার বাইরে চলে গেল। আর ডিএল এর ইন্টিগ্রেশন মানে টোটাল লেন্থ, ডিএল এর ইন্টিগ্রেশন মানে টোটাল লেন্থ, টোটাল লেন্থ কত? 2πr। তার মানে এখান থেকে পাচ্ছি মিউ নট আই বাই টু আর, এই ফর্মুলা আমরা পাচ্ছি। এটা আমরা মনে রাখবো, মিউ নট আই বাই টু আর। বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে অবস্থিত চৌম্বক ক্ষেত্র, কোনো অক্ষের উপরে যদি অবস্থিত হয়, অক্ষের উপরে অবস্থিত চৌম্বক ক্ষেত্রটার ছবিটা তোমরা এখান দিয়ে দেখে রাখো। এটা 3D ফিগার, এই জিনিসটা আমরা স্থির তরিত একবার করেছি, যার এটা হচ্ছে অক্ষ, অক্ষের উপরে অবস্থিত চৌম্বক ক্ষেত্র, এই হচ্ছে অক্ষ, এই হচ্ছে ডিএল, এটুকু হচ্ছে ডিএল। এই ডিএল এদিকেও থাকবে এইদিকেও থাকবে, দুটোটা পেয়ারে পেয়ারে তৈরি হবে ডিএল। এবং এটা যদি থিটা হয়, এটা থিটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে বুঝতে পারছো এটা একটা 3D ফিগার হচ্ছে কিন্তু। তাহলে দেখো এই ডিএল এর জন্য যে ডিবিটা তৈরি হবে সেটা এই দিকে হবে। কিভাবে হবে? না আমরা ডিএল ক্রস আর করে দেবো, তাহলে আমরা ডিবি ডিরেকশন পাবো। তাহলে ডিএল কোন দিকে আছে? ডিএল আছে এই দিকে, তার সঙ্গে যদি আর এর ক্রস হয়, তাহলে এখানে যদি আমি দেখাতে চাই তাহলে এখানে ডিএল আছে, ডিএল ক্রস আর করবো, সরি, আমি যদি এই পয়েন্টে এসে দেখাতে চাই এখানে ডিএল আছে এই দিকে, আর আছে এই দিকে, তাহলে ডিএল ক্রস আর যদি আমি করতে চাই তাহলে কোন দিকে যাবে? সেটা সেটা উপরের দিকে যাবে, এটা হচ্ছে ডিবি। তাহলে এখানে প্রত্যেকটা ডিবির জন্য একদিকে ডিবি এক্স, ডিবি এক্স মানে হচ্ছে ডিবি সাইন থিটা, এখানে কিন্তু এইটা থিটা হবে না, এইটা থিটা, এটা হচ্ছে থিটা, তাহলে ডিবি সাইন থিটা। আবার একই দিকে ডিবি ওয়াই মানে হচ্ছে ডিবি কস থিটা তৈরি হবে। ঠিক স্থির তড়িতের মতনই ডিবি সাইন থিটা
আর ডিবি কস থিটা যে তৈরি হবে, ডিবি কস থিটা পার্টটা পরস্পর পরস্পরকে ক্যান্সেল করবে, কারণ ডিএল যখন নিচে হবে তখন আবার এইদিকে হবে, শুধুমাত্র ডিবি সাইন থিটা পড়ে থাকবে। যাই হোক, ছবিটা এরকম, আমাদের ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে। এখান থেকে ডিবি সমান সমান কি হয়, ডিবি, সরি ডিবি আর বলবো না, একেবারে বি বলে দিই। বি সমান সমান হয় মিউ নট আই বাই 2 × r² প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। হোয়াট ইজ এক্স অ্যান্ড হোয়াট ইজ আর? এখানে এক্স হচ্ছে এই যে এক্স দূরত্বে রয়েছে, অ্যান্ড আর হচ্ছে এখানে, এটা যেমন এ ধরেছে, এ না, এটা আমরা আর ধরে নেব, এর ব্যাসার্ধ। তাহলে x² বাই r²। তার মানে দেখো, যদি আমি কেন্দ্রে দেখি, সেন্টারে, তাহলে সেন্টারে কত হবে, সেন্টারে এক্সটা কত হয়ে যাবে, এক্সটা 0 হয়ে যাবে। তাহলে সেন্টারে বি সমান সমান কত হবে, মিউ নট আই বাই 2 × r² বাই r² টু দি পাওয়ার 3/2। তাহলে কত হচ্ছে, মিউ নট বাই 2 r² বাই r³। তার মানে হচ্ছে মিউ নট আই বাই 2r, যেটা আমরা আগে পেয়েছি। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমাদের থাকলো, এরপরে আমাদের আলোচনা আরো হবে, এখান থেকে আমরা শুরু করব, সবকিছু ভালো করে নোট ডাউন করবো।